অনেক বছর আগের কথা। রামু নামক এক চাষি তার মেয়ে রাফিয়া আর বউ কাঞ্চনার সাথে এক গ্রামে বাস করত। রামুর একটা চাষের জমি ছিল। সে বহু কষ্ট করে সেই জমিতে চাষবাস করত। দরিদ্র হওয়ার জন্য তার কাছে কোনো রকম রাসায়নিক সার কেনার টাকা থাকতো না। রামু অনেক পরিশ্রম করে ফসল তো ফলিয়ে নিত, তার গাছে ভালো ফসল আসতো, কিন্তু সব ফসলে পোকা ধরে যেত। পোকায় নষ্ট করে দিত, কারণ পোকা নিধক রাসায়নিক সার তাতে স্প্রে করা হতো না। রামুর লোকসান হতো খুব, আর পরিশ্রমও ব্যর্থ হতো, কারণ পোকা লাগা সবজি বাজারে কেউ দাম দিয়ে কিনতেই চাইতো না। কম দামে বিক্রি করেও তেমন লাভও হতো না। রামুর বউ কাঞ্চনা তাদের ক্ষেতের সবজিকেই পোকা বাদ দিয়ে কেটে বিভিন্ন রকম উপাদেয় রেসিপি তৈরি করত। পরিবারের সকলে মজা করে প্রত্যেকদিন খেলেও একদিন তার মেয়ে রাফিয়া বলে, মা, আমার পোকা লাগার সবজি খেতে রোজ রোজ ভালো লাগে না। সবজি খেতে খেতে আমি বোর হয়ে গেছি। মা, চিন্তা করিস না, আমি পোকা কেটে বাদ দিয়ে ভালো করে ধুয়ে রান্না করেছি। খেয়ে দেখ, খুব সুন্দর হয়েছে। আমাদের চাষের সবজি খুব পুষ্টিকর, কারণ এতে আমরা হাইব্রিড সার প্রয়োগ করি না। এতে কোনো ক্ষতিকর উপাদান নেই। মা, খেয়ে দেখ। না মা, আমার আর খেতে ভালো লাগছে না ওই একরকম সবজি। আমার না গাজরের হালুয়া খেতে ইচ্ছে করছে। আমি গাজরের হালুয়া খাবো মা। এখন তো শীতকাল, গাজরের হালুয়া খেতে ভীষণ মজা। ঠিক আছে, আমি বিকেলে বাবাকে বলবো বাজার থেকে গাজর নিয়ে আসতে। এখন তুমি তো খাবারটা খেয়ে নাও। এই বলেই কাঞ্চনা রাফিয়া খাবারটা খাইয়ে দেয়। রাফিয়া গাজরের হালুয়া খাবে এই আশায় সবজিটা খেয়ে নেয়। এদিকে রাফিয়ার বাবা আসতেই কাঞ্চনা রাফিয়ার বাবাকে বলে, আর কতদিন বলো তো এইভাবেই আমাদের কাটবে? ওই ছোট্ট জমিতে সবজি চাষ করেও তো কোনো লাভ হচ্ছে না। পোকা খাওয়া সবজি বাজারে কেউ নিতে চায় না। ঘরে আমরা কত খাবো? রাফিয়া আজকাল আর ওই সবজি খেতে চায় না। তুমি একটা কাজ করো, শহরে কোনো কারখানায় কাজের খোঁজ নাও, তাহলে তো কিছু টাকা পয়সাও আসবে। আর আমি না হয় ক্ষেতের কাজটা দেখে নেব। আমি আর আমার বাড়ির কাজ সেরে ক্ষেতের কাজ করে নেব। তুমি যে টাকা পয়সা পাবে তার থেকে রাসায়নিক সার কিনে নিতে পারবে। তখন দেখবে সবজির ফলন ভালো হবে। আমরা বাজারে এসব সবজি বিক্রিও করতে পারবো, আবার ঘরেও খেতে পারবো। তাহলে আমাদের একটু ভালো দিন আসবে। কাঞ্চনা দেবীর এই বুদ্ধিতে রামু অনেক খুশি হয়। রামু জমির কাজ করতে করতে টাকা পয়সার কথা ভাবে। বাজারে যায় গাজর কিনতে, কিন্তু বাজারে গাজরের দাম দেখে সে কিনতে পারে না। এদিকে গাজরের হালুয়া হয়নি বলে মেয়ে রাগ করে দৌড়ে যেতে গিয়ে পা পিছলে পড়ে যায়। সে মাথায় চোট পায় আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। রামুর মেয়ের এই অবস্থা দেখে রামু নিজের মনে মনে ভাবে, আমাকে কালকে যেতেই হবে শহরের কাজের সন্ধানে। আমার মেয়ের শখ আমাকে পূরণ করতেই হবে। সে বোঝে আমরা দরিদ্র, তাই তো কিছুই বায়না করে না, কিন্তু একটুখানি গাজরের হালুয়া খেতে চেয়েছে। আমি কিনা সেটাও কিনে খাওয়াতে পারছি না। বউ, আমি কালকেই শহরে যাব কাজের সন্ধানে। পরের দিন সকালে রামুর বউ রামুকে একটা থলি দেয়। তাতে কিছু দরকারি জিনিসপত্র দিয়ে দেয় আর দুবেলা খাবার দিয়ে দেয়। কে জানে শহরে কিরকম খাবারের দাম, তাদের তো কিনে খাওয়ার মতো সামর্থ্য ছিল না। তাই রামু সেই থলি নিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে 2 গ্রাম পেরিয়ে একটা বনে পৌঁছে যায়, যেখানে চারিদিকে শুকনো। রামু ক্লান্তিতে অনেকটা হাঁপিয়ে ওঠে। তাই সে গাছের ছায়ার নিচে বসে তার প্রচন্ড ক্ষুধা পায়। সে খাবারটা বার করে খেতে যাবে, এমন সময় তার কাছে লাফাতে লাফাতে একটা ছোট্ট খরগোশ আসে। সে একদৃষ্টে সেই খাবার দিকে তাকিয়ে থাকে। রামু খরগোশটার হাবভাব লক্ষ্য করছিল। সে খরগোশটাকে বলে, আরে ছোট্ট খরগোশ, তোর কি খিদে পেয়েছে? আচ্ছা, তুই আমার কাছে আয়, আমি তোকে একটা রুটি দিচ্ছি, তুই খা। এর থেকে বেশি আমার কাছে কিছু নেই বন্ধু। খরগোশটা যেন রামুর সব কথা বুঝতে পারে।
খরগোশটা লাফাতে লাফাতে রামুর কাছে এলো। রামু তাকে একটা রুটি দিল। খরগোশটা রুটি আস্তে আস্তে খেয়ে নিল। এবার রামু খেতে খেতে খরগোশটাকে তার কষ্টের সব কথা শোনাতে লাগলো। কিভাবে তাদের অভাবে সংসার চলে, মেয়ের কোন কোন ইচ্ছে পূরণ করতে পারে না, এমনকি মেয়ে গাজরের হালুয়া খেতে চেয়েছে, সেটাও তার মেয়েকে খাওয়াতে পারেনি। এইসব কথা খরগোশকে বলছিল। এমন সময় খরগোশটা হঠাৎ করে একটা জাদু পরীতে রূপান্তরিত হলো। আর হঠাৎ করেই রামু খরগোশকে জাদু পরীতে রূপান্তরিত হতে দেখে ভয় পেয়ে যায়। রামু, তুমি ভয় পেও না, তুমি খুব ভালো। আমি একজন জাদু পড়ি। আমি তোমার সব কষ্টের কথা শুনেছি, বুঝতে পেরেছি তোমার দুঃখের কথা। তোমার জমিতে কোনো রকম ভালো ফসল হয় না, কারণ সব ফসল পোকায় খেয়ে নেয়। আমি তোমাকে সাহায্য করব। আমি সেই সব মানুষকে সাহায্য করি যারা মন থেকে খুব ভালো হয়। তুমি দরিদ্র হওয়ার পরও আমার পেটের খিদে মিটিয়েছো। আমি তোমাকে অনেকগুলি সবজির দানা দিচ্ছি। দেখবে এই সবজিতে কখনো পোকা ধরবে না, আর এই সবজি এক রাতের মধ্যে বড় হয়ে যাবে। পরিপূর্ণ হয়ে উঠবে তোমার ক্ষেত টাটকা শীতের সবজিতে। পরী এইসব কথা বলে উড়ে যায়। রামু পরীর কথা শুনে খুব খুশি হয় এবং সেই শস্যদানা নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি ফিরে এসে তার বউকে সমস্ত কথা খুলে বলে। পরের দিন সকালবেলা রামু আর তার বউ কাঞ্চনা জমিতে চলে যায়। মাটি খুঁড়ে প্রত্যেকটা সবজির দানা লাগিয়ে দেয়, তারপর বালতিতে করে জল দেয়। এদিকে রামুর বন্ধু অমল রামুকে আর তার বউকে একসাথে জমিতে কাজ করতে দেখে তাদের নিয়ে হাসি ঠাট্টা করে আর বলে, বেকার বেকার জমিতে এত পরিশ্রম করছো, তোমাদের কোনো লাভ হবে না এই জমিতে পরিশ্রম করে। যা ফসল হবে সবই তো পোকাতেই খাবে। আমাকে দেখো, আমি জমির ফসল বিক্রি করে কত টাকা ইনকাম করি। এই বলে খুব হাসতে থাকে। আসলে অমল ক্ষেতের কাজ করত, কিন্তু তার জমিতে রাসায়নিক সার প্রয়োগ করার ফলে ফসলে পোকা হতো না। সবজি বাজারে খুব চড়া দামে বিক্রি হতো। অমল তার বন্ধুকে কখনো সাহায্য করেনি। রামু অনেকবার অমলের কাছে টাকা পয়সার সাহায্য চেয়েছে। ও বলেছিল ফসল বিক্রি করে টাকা শোধ করে দেবে, কিন্তু অমল কখনো সাহায্য করেনি। কিন্তু রামু আর তার বউ অমলের কথায় কান দেয় না। তারা জমি তৈরি করে পরীর দেওয়া সেই জাদুর বীজ ছড়িয়ে দেয় এবং বাড়িতে চলে আসে। পরের দিন সকালবেলা তারা আবার ঘুম থেকে উঠে জমিতে যায়। জমিতে গিয়ে দেখে বড় বড় গাজর গাছ হয়ে আছে আর গাজর মাটি থেকে বেরিয়ে আছে। এক রাতের মধ্যেই গাজরগুলো যেন পরিপূর্ণ হয়ে গেছে। গাজরগুলো বাজারে বিক্রি করার মতো হয়ে গেছে। জমির যেদিকে তাকানো যাচ্ছে দেখা যাচ্ছে গাজর, তার সাথে গাজরে একটাও পোকা হয়নি। রামু আর রামুর বউ দুজনে মিলে গাজর তুলতে থাকে। তারপর রামু সেই গাজর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। এত সুন্দর কমলা রঙের গাজর দেখতে পেয়ে বাজারের লোকেরা সবাই ভিড় করে। রামুর কাছে সবাই গাজর নিয়ে চলে যায়। রামু অনেক দিন পর জমি থেকে ফসল বিক্রি করে এত টাকা ইনকাম করে। সেই দিন রামুর বউ ঘরে গাজরের হালুয়া তৈরি করে। মা মা, কি সুন্দর মিষ্টি সুবাস আসছে। তুমি কি গাজরের হালুয়া তৈরি করছো? মায়ের গাজরের হালুয়া তৈরি করা দেখে মেয়ে অনেক খুশি হয়। সেদিন রাত্রিবেলা তারা অনেক মজা করে খাবার খায়, গাজরের হালুয়া আর রুটি। পরের দিন সকালবেলা রামু আর রামুর বউ দুজন মিলে আবার জমিতে যায় গাজরের বীজ বপন করার জন্য। এদিকে অমল আর অমলের বউ বাড়ি থেকে বেরিয়ে আসে আর তাদের দেখে। আরে রামু, এই তুমি কি লাগাচ্ছ বলো তো? এই কালকে দেখলাম ফসল ফলাচ্ছ, বীজ ফেললে, আজকে কিনা আবার বীজ ফেলছো। কিভাবে তোমার ফসল এক রাতের মধ্যে বিক্রিযোগ্য হয়ে গেল? কিভাবে তুমি কি রাসায়নিক সার ব্যবহার করছো বলো? এক রাতের মধ্যে এত বড় ফসল পরিণত হয়ে যাচ্ছে বীজ থেকে। আরে না ভাই, আমি শুধু ফসল বপন করছি, আল্লাহর দয়ায় সব হচ্ছে। কিন্তু এদিকে অমল আর অমলের বউ রামুর চাষের ফসলে এত বড় আর তাজা এক রাতের মধ্যেই বাজারে বেচার মতো হয়ে যাচ্ছে, এইসব দেখে হিংসে করতে থাকে। এভাবেই কয়েকদিন যায়। রামু এখন অনেক বড় লোক হয়ে গেছে।
কিন্তু অমল আর অমলের বউ তা কিছুতেই মেনে নিতে পারে না। তাই ভাবে অমলের চাষের জমি নষ্ট করে দেবে। তাই একদিন রাত্রিবেলা অমল আর অমলের বউ চাষের জমিতে ঢুকে অনেক কীটপতঙ্গ ছেড়ে দেয়। কিন্তু সেই কীটপতঙ্গ রামুর জমিতে ফসল না খেয়ে অমলের জমিতেই চলে যায় ফসল নষ্ট করতে। এদিকে অমলের বউ তৎক্ষণাৎ রেগে গিয়ে গাজরগুলো হাত দিয়ে টেনে তুলতে থাকে। এমন সময় গাজর থেকে একটা বৈদ্যুতিক শক লাগে তার গায়ে। সে ভয় পেয়ে বাড়ির ভেতর চলে যায়। অমল তার দেখা দেখি গাজর তুলতে গেলে সেও একটা বৈদ্যুতিক শক অনুভূতি পায়। তারপরে আর কি, অমল আর অমলের বউ হিংসে করলেও রামুর আর কোনো ক্ষতি করতে পারে না। এদিকে রামু চাষের জমিতে ফসল ফলিয়ে দিন দিন অর্থ উপার্জন করতে থাকে। রামুর মেয়ে এখন শহরের সব থেকে বড় স্কুলে পড়াশোনা করে। তাদের ঘরে এখন মাংস, ডিম সব রকমের শহুরে মজাদার রান্না হয়। তারা পেট ভরে খেতে পারে। সৎ মানুষের সাথে সব সময় ভালো হয়। এরকম আরো গল্প পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। Pink champagne, I'm totally vibing. It's true what they say, it's all about time.